আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর প্রথম প্রহরে ধানমন্ডি ৩২-এ হয়নি আওয়ামী লীগের অনুষ্ঠান, রাতভর ছাত্র জনতার উচ্ছ্বাস। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ডে, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে হত্যা মামলা, ছাত্র জনতার আন্দোলনে নিহতদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ 10 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এনবিআর এর নতুন চেয়ারম্যান হলেন আব্দুর রহমান খান। এবং টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, আর্থিক খাতে দুরবস্থার দায় কেন্দ্রীয় ব্যাংক এড়াতে পারে না। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোক দিবসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২-এ এবার হয়নি আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান। রাতভর সেখানে উচ্ছ্বাস করেছে ছাত্র জনতা। এ সময় 15 আগস্টকে ঘিরে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এদিকে ধানমন্ডি ৩২-এ অবস্থান নিতে দেখা গেছে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের। মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির বাইরে তার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ আরও অনেকে। পরে তাদের ওপর হামলার খবর পাওয়া যায়। এরপর থেকে আওয়ামী লীগ কিংবা তাদের অঙ্গ সংগঠনের কাউকে সেখানে প্রবেশ করতে দেখা যায়নি। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এ অবস্থান নেয় শিক্ষার্থীরা। শেখ হাসিনার ফাঁসির দাবিতে চলে স্লোগান, উত্তাল পুরো এলাকা। রক্তের এক ফোঁটা রাখ পর্যন্ত এই ৩২ নম্বরে কোন আওয়ামী লীগের কোন সন্ত্রাসীকে এখানে আসতে দেব না। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা এই জায়গায় আজকে সারা রাত থাকতে চাই। যে মূল আমরা উৎখাত করেছি ছাত্রলীগ কিংবা স্বৈরাচার কিংবা ষড়যন্ত্রকারী, তারা যেন কোনোভাবে আর ক্যাম্পাসে গা চারা দিয়ে উঠতে না পারে। এই শিক্ষার্থীদের দাবি, বঙ্গবন্ধুর নামকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট হাসিনা, যার ফলে তার পালিত ছাত্রলীগ, যুবলীগ সহ কাউকেই এই বাংলায় আর দেখতে চায় না দেশের ছাত্র জনতা। আমরা জন্মের পরে শুনে আসছি শেখ মুজিবের কথা, তার প্রতি আলাদা রেসপেক্ট। বঙ্গবন্ধুর নাম বিক্রি করে দেশটাকে খাইয়ে ফেলছে ভাই। 15 আগস্টের শোক দিবসের যে ব্যাপারটা আমরা অবশ্যই পালন করতাম, কিন্তু পিপল নিডস টু নো দ্য রিয়েল হিস্ট্রি। এ সময় যতদিন আওয়ামী লীগের ষড়যন্ত্র চলবে ততদিন রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। আমরা মাঠে থাকবো, যদি মাঠ ছেড়ে যায় তাহলে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে। আমরা এই যে গান বাজানো দেখতেছেন না, এটা আসলে আমরা উদযাপন করতেছি না, মানুষের ক্ষোভ, এটা মানুষের লুকায়িত ক্ষোভ। এদিকে ছাত্র জনতার পাশাপাশি ধানমন্ডি ৩২-এ দেখা গেছে ছাত্র দলের নেতাকর্মীদেরও। তাদের দাবি, কারো পারিবারিক শোক কখনোই রাষ্ট্রীয় শোক হতে পারে না। তাদের সমগ্র দেশবাসী বয়কট করেছে, তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটিস, কোনো কর্মকাণ্ড আমরা দেশবাসী করতে দিব না। কোনো ব্যক্তি অথবা কোনো দল যদি এককভাবে দাবি করে যে আমাদের শোককে আপনার অবশ্যই পালন করতে হবে, শোককে তো আপনি মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না। ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগের সকল নৈরাজ্য রুখতে দিনভর অবস্থান নেয়ার কথাও জানান এই ছাত্র নেতারা। এছাড়া সড়কের নিরাপত্তায় রাজধানীতে রাতেও ট্রাফিকের কাজ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের। মাসারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। আদালতে আনা নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাদের উপর ডিম নিক্ষেপ করেন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী মারা যান। এই ঘটনায় নিউমার্কেট থানায় মামলা হয়। ওই মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে।
গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের এই দুই প্রভাবশালী নেতাকে আদালতে নেওয়া হবে এমন খবরে কোর্ট চত্বরে ভিড় করেন অনেকেই। সকাল থেকেই আইনজীবীরা তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। সারাদিন অপেক্ষার পর বিকেল 6:30টায় সিএমএম আদালতে আনা হয় আনিসুল হক এবং সালমান এফ রহমানকে। হাজতখানায় নেয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান ও মাইক্রোবাস লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন আইনজীবীরা। হাজতখানা থেকে সন্ধ্যা 7টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের কোর্টে তোলা হয় আসামিদের। শুনানি শেষে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যারা কিনা এই খুন, যারা সাধারণ মানুষকে নিষ্পেষিত করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদেরই প্রেতাত্মা সেই আইনমন্ত্রী কালা কানুন করে যাদের গলা টিপে ধরেছে, সেই আনিসুল হককে বাংলাদেশের প্রশাসন ধরে ফেলছে। এবং আজকে নিউ মার্কেট থানার একটি মামলায় আপনারা জানেন আনিসুল হক এবং সেই সালমান এফ রহমান, যিনি সারা বিশ্বে দরবেশ বাবা বলে খ্যাত, কুচক্রী মাফিয়া সেরা শীর্ষস্থানীয়, যিনি এই বাংলাদেশে যত অত্যাচার নিপীড়ন হয় তার সাথে সবসময় উনি জড়িত ছিল, তার বিচার চাই। আজকে সালমান এফ রহমান মানে বন্ড দরবেশ এবং খুনি আনিসুল হককে 10 দিনের রিমান্ড চেয়ে নিউ মার্কেট থানার এই মামলা আয়ু 10 দিনের রিমান্ড আবেদন করিলে মাননীয় আদালত বাদী পক্ষের বক্তব্য শুনে এবং যে মারা গেছে তার বাপের বক্তব্য শুনে 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা বারের পক্ষ থেকে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দেয়া হয়। তাই আসামি পক্ষের কোনো আইনজীবী এখানে উপস্থিত ছিলেন না। আদালত থেকে হাজতখানায় নেয়ার সময়ও তাদের উপর ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কয়েকজন মন্ত্রী সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এর মধ্যে শুরু হয়েছে তদন্ত। এই ট্রাইব্যুনালে আসামিদের বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তদন্তে সহায়তা করবে জাতিসংঘ। এই মাসের মধ্যে ছাত্র জনতার বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে আদালত গঠন করে মানবতা বিরোধী অপরাধে বেশ কয়েকজনকে ফাঁসি দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, সেই আদালতেই এবার তার বিরুদ্ধেই গণহত্যার বিচার শুরু হতে যাচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট সাভারে পুলিশের গুলিতে নিহত হন 10ম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম। ওই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মামলা করে সিয়ামের পরিবার। অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী পলক আরাফাত, সাবেক আইজিপি মামুন, র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিব, ডিবির হারুন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিহতের ঘটনা আমলে নিয়ে তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য যাদের সিকেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। এর আগে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে ওইসব হত্যাকাণ্ডের তদন্ত করা হবে, বিচার শুরু করা হবে দ্রুত। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। পর্যায়ক্রমে সারা দেশে ছাত্র জনতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে
যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসেব জমা দেওয়ার নির্দেশ দেন আইন উপদেষ্টা। এর মালিকানা হচ্ছে জনগণের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে এবার গুমের মামলায় আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আইজিপি শহীদুল হক, র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এবং অজ্ঞাত 25 সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট সোহেল রানা। 185 দিন গুম থাকা এই ভুক্তভোগী নিজেই মামলার বাদী। তার দাবি, বিএনপি নেতা সালাউদ্দিনের সাথে তাকেও গুম করা হয়। ওই সময় চোখ বেঁধে তাদের এক কক্ষে রাখা হয়। ব্যবসাকে রাজনীতির সাথে যুক্ত না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়াতে নিজের ব্র্যান্ড ইমেজ কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শও দেন তিনি। রাজধানীর বাসভবন যমুনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর নেতাদের সাথে বৈঠকে তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে হলে গার্মেন্টস সেক্টরে কে সচল রাখতে হবে। আগামী 3 বছরের মধ্যে তৈরি পোশাক খাত 100 বিলিয়নের শিল্পে পরিণত হবে বলে আশ্বাস দেন সংগঠনটির নেতারা। বৈঠকে একটি টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও জ্বালানি নীতিমালা সংস্কারের অনুরোধ জানান ব্যবসায়ীরা। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিলে ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বলে জানিয়েছে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দিনব্যাপী ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে টানা বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলাদা আলাদা বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার কথা জানান ব্রিটেন, চীন, সৌদি আরব, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের কূটনীতিকরা। এ সময় বাংলাদেশের পলাতক নেতাদের ইউরোপীয় ইউনিয়ন আশ্রয় দেবে কিনা এমন প্রশ্নের জবাব দেন ইউ মিশনের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে। সংকটকালীন সময় বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। পলাতক নেতারা রাজনৈতিক আশ্রয় চাইলে সদস্য দেশগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় সবসময় গুরুত্ব দেয় দেশটি। অন্যদিকে সম্পর্ক আগের মতোই অব্যাহত রাখার কথা জানান ভারতের রাষ্ট্রদূত। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে চীন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। পরে কূটনীতিকদের সাথে আলোচনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে দেয়া শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়েও কথা বলেন তিনি। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না পড়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 19 জন পূর্ণ সচিবের মধ্যে 10 জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ বাতিলে এ তালিকায় রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রাহমাতুল মুনিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, সড়ক পরিবহন বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য সচিব পদমর্যাদার মোহাম্মদ খায়রুল ইসলাম। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন আব্দুর রহমান খান। ভবিষ্যতে কেউ যাতে এদেশে আবারও স্বৈরশাসক হয়ে উঠতে না পারে, সেজন্য অপরাধীদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে পদযাত্রা অনুষ্ঠানে সংগঠনের নেতারা একথা বলেন।
এ সময় তারা আরো বলেন, ছাত্র সমাজকে কেউই দমিয়ে রাখতে পারেনি ও ভবিষ্যতেও পারবে না। তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। খায়রুল ইসলামের রিপোর্ট। রেজিস্ট্যান্স উইক কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা। আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের স্মরণে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় ছাত্র নেতারা বলেন, সম্প্রীতির এ বাংলাদেশে সকলকে নিয়ে আমরা একসাথে বসবাস করতে চাই। যদি কেউ এই সম্প্রীতি নষ্ট করতে চায় তাহলে ছাত্ররা তা শক্ত হাতে প্রতিহত করবে। আবার যদি এই ফ্যাসিবাদের ধরিয়াই বাংলাদেশ উচ্চারিত হয়, আমাদের বুকের রক্ত দিয়া, আমাদের সমস্ত শক্তি দিয়া এই ফ্যাসিবাদকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের শত শত লাখো লাখো ছাত্র জনতা জীবন দেবে, কিন্তু এই দেশে কারো আগ্রাসনকে মেনে নেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, ষড়যন্ত্রকারীদের নৌকা ছাত্ররা তীরে ভিড়তে দেবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা কোনো অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি, তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। এদেশে যদি আবারও কোনো স্বৈরশাসক মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে, ছাত্র সমাজ তা প্রতিহত করবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা না গেলেও আইনি কাঠামোয় দৌড়ের উপর রাখা হবে। গভর্নরের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, ব্যাংক খাতে যে খারাপ অবস্থা, এর দায় কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। মূল্যস্ফীতিকে বর্তমান সময়ে প্রধান চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে আহসান এইচ মনসুর বলেন, রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমাতে উদ্যোগ নেওয়া হবে। রিজার্ভটা আসছে তোলানির দিকে, তো দুটোকে কিভাবে রিব্যালেন্স করে মাঝামাঝি জায়গায় নিয়ে আসা যায়, রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে না, একদিন মানে কি 1 বছরও হবে না, কিন্তু আমাদেরকে নামিয়ে আনতে হবে ওটাকে, আর এটাকে বাড়াতে হবে, যেটুকুই পারি চেষ্টার মাধ্যমে সেটা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম শুধু রিজার্ভ বাড়ালে হবে না, সাপ্লাই তো ঠিক রাখতে হবে, আমদানিও করতে হবে। সেই ব্যালেন্সিং জবটা উইল বি ভেরি ইম্পর্টেন্ট। দেশের মানুষ চাইলে রাজনীতির বিষয়ে অবশ্যই ভাববে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটেন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সমন্বয়ক সার্জিল আলম ও মাহিন সরকার বলেন, জনগণের চাহিদার উপরে নির্ভর করছে ছাত্রদের রাজনীতিতে আসা না আসার বিষয়টি। ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করার আশ্বাসও দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সচিব। নজিরবিহীন গণ অভ্যুত্থানে দেশে এসেছে ছাত্র জনতার বিজয়, যাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন কেউ কেউ। বড় রাজনৈতিক দল যা করতে পারেনি, শেখ হাসিনার সরকার পতন ঘটিয়ে সেই ইতিহাস গড়েছে ছাত্ররাই। প্রশ্ন উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাহলে রাজনীতিতে আসছে? আমরা এটা কখনোই বলবো না রাজনীতির প্রয়োজন নেই। একটি দেশের পলিসি মেকাররা যারা সংসদে বসে আসলে পলিসি মেক করে, তারা কিন্তু রাজনীতিবিদ এক একজন। তাহলে এই তরুণ প্রজন্মকেই তো ওটির দায়িত্ব নিতে হবে। এই মেধাবী যে প্রজন্ম, তাদেরকে তো এই সংসদে আমাদের প্রতিনিধিত্ব করতে হবে আজকে থেকে 10, 20, 30 বছর পরে গিয়ে। আমাদের আন্দোলনটা গড়ে উঠেছিল বাংলাদেশের প্রথমে সর্বপ্রথম সাধারণ শিক্ষার্থীদের চাহিদার উপরে, এবং তারপরে যখন গণ আন্দোলন হলো তখন সাধারণ জনগণের চাহিদার উপরে। আমরা কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেয়নি যে আমরা এটা করতে চাই বলে আপনারা করছেন, তা কিন্তু তারা করেননি। যদি কখনো বাংলাদেশের মানুষ চায় যে হ্যাঁ ছাত্ররাই এই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তবে আমরা সেটি নিয়ে অবশ্যই ভাববো এবং সেটি নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে সুস্থ রাজনীতির প্রয়োজন আছে, তবে ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি আর নয়। এখন দরকার কার্যকর ছাত্র সংসদ। বিগত বছরগুলোতে আমরা যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখেছি, এটি কোনো রাজনীতির কাতারে পড়ে না। এটি হচ্ছে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে ফেলার একটি আস্ত কারখানা। এই ক্যাম্পাসগুলোতে আসলে নির্বাচনের মাধ্যমে
আমরা যেটাকে ছাত্র সংসদ বলে থাকি, সরাসরি স্টুডেন্টরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে, তাদের প্রয়োজন মতো কাজ করতে পারবে, এক সময় তারা দেশের প্রতিনিধিত্ব করতে পারবে। এই ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু জাতীয় রাজনীতিতে আমরা কোনো প্রফিট পাচ্ছি না। ছাত্র রাজনীতি দিন শেষে ফ্যাসিস্টদের একটা ক্যাডার বাহিনী ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। তো এই কারণে পুরো বাংলাদেশ এখন আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা ছাত্র রাজনীতির ব্যাপারে কি অবস্থান নেব। আমি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেটি চান সেটাই কার্যকর হবে। ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা মনে করেন দেশ গঠনে বড় রাজনীতিকদের পাশাপাশি তরুণরাই সক্রিয় ভূমিকা রাখবে আগামীর বাংলাদেশে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের অংশ নয়, তাই রাজনৈতিক আবরণ ভেঙে মুক্তভাবে ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। ব্যবসায়িক সংগঠনের নেতারা দেশের উন্নয়নের স্বার্থে দ্রুত ব্যবসায়িক সংগঠনগুলো নির্বাচন প্রয়োজন বলেও জানান। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর সারা দেশের ব্যবসায়ীদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় ব্যবসায়িক সম্মেলন। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু বলেন, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে ব্যবসার উন্নতি সম্ভব নয়। গণতন্ত্র ছাড়া কখনো কোনো সমাজ উন্নয়ন করে না। যদিও অর্থনীতিকে সরকার নিয়ন্ত্রণ করে বা রাজনীতি নিয়ন্ত্রণ করে, তবে এটাও বুঝতে হবে যে অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। তো এই দুইয়ের যে একটা সম্পূর্ণ সম্পর্কতা, সেটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। এ সময় দেশের নতুন বিজয়কে নস্যাৎ করতে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এমন একটা কনস্পিরেসি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে যে যাতে করে আমাদের এই যে বিজয়, এই অর্জনটাকে নস্যাৎ করা, ইলেকশনটা যেন আরো দেরিতে হয়, যাতে করে পলিটিক্যালি একটা আনসার্টেন সিচুয়েশন ডেভেলপ করে। এটার জন্য বিভিন্ন লোক পিছন থেকে কাজ করতেছে। এই সময়ে আমাদেরকে একতাবদ্ধ থাকা একান্ত প্রয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের ব্যবসায়িক নেতারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। বর্তমান ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছেন সাবেক খেলোয়াড়রা। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করে জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদ। অন্যদিকে ডিআরইউতে একই দাবি জানান স্বর্ণজয়ী সাবেক শুটাররা। রিপোর্ট করছেন এসএম আশরাফ। ক্রীড়াঙ্গনের চারদিকে সোচ্চার জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদ। মূলত এই ব্যানারে উপস্থিত হচ্ছেন গত 15 বছর যারা বাংলাদেশের ফেডারেশনগুলোতে সুযোগ পাননি কিংবা দূরে সরে রাখা হয়েছে এমন খেলোয়াড় ও সংগঠকরা। তাদের দাবি সব কর্মকর্তার পদত্যাগ। নতুন নির্বাচন নিয়ে ঢেলে সাজাতে হবে ফেডারেশনগুলো। এমন দাবি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরুনি মিলনায়তনে একাত্র হন স্বর্ণজয়ী সাবেক শুটাররা। তারা বলছেন, শুটিং ফেডারেশনে চলেছে স্বৈরাচারী স্বেচ্ছাচারিতা। সব সময় ক্যাম্পে 20 জন আছে, 50 জনের লিস্ট যায়, ওখান থেকে টাকাগুলো উইথড্র হয়। টাকাগুলো কোথায় যায়? লুটতারাজের কোনো শেষ নাই। আজকে গত 2 দিন শুটিং ফেডারেশনে শুটিং হয়নি। বর্তমান মহাসচিব ইন্তেখাবুল হামিদের তীব্র সমালোচনা করে কমনওয়েলথ এবং সাফ গেমসে সোনাজয়ী সাবরিনা সুলতানা বলেন, শুধুমাত্র ক্ষমতার জোরে পদ আঁকড়ে আছেন তিনি। অন্য শুটার বাদ দিয়ে সাফ গেমস করিয়েছে, তারপরে অলিম্পিক জুনিয়র অলিম্পিকে তাকে পাঠিয়েছে। তার পারফরমেন্স ছিল না, তারপরও তার ক্ষমতা বলে তার মেয়েকে পাঠিয়েছে। আমরা শুটাররা আমরা শুটিং করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা জানি কিভাবে শুটার তৈরি করতে হয়, শুটারকে কিভাবে মডিফাই করতে হয়, একটা শুটারকে কিভাবে উপরে নিয়ে যেতে পারে। অলিম্পিকে গোল পাবে এত সোজা? শুটিং ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে গত 12 বছরে সাফ গেমসে বাংলাদেশ মাত্র একটি স্বর্ণ জিতেছে উল্লেখ করে সাবেক খেলোয়াড়রা দাবি তোলেন, এই কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর প্রথম প্রহরে ধানমন্ডি 32-এ হয়নি আওয়ামী লীগের অনুষ্ঠান। রাতভর ছাত্র জনতার উচ্ছ্বাস।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে হত্যা মামলা, ছাত্র জনতার আন্দোলনে নিহতদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ 10 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এনবিআর এর নতুন চেয়ারম্যান হলেন আব্দুর রহমান খান। এবং টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, আর্থিক খাতে দুরবস্থার দায় কেন্দ্রীয় ব্যাংক এড়াতে পারে না। দর্শক, একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।